আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এবার ১৯তম যে পদার্থবিজ্ঞান পরিস্থিতি নিব। পদার্থবিজ্ঞানের পরিস্থিতি সম্পর্কে আমরা সবাই অবগত আছি যে এইবার যে পদার্থবিজ্ঞানের প্রভাষকের জন্য যে পরিস্থিতি, এজন্য যে আমাদের নিবন্ধনের এমসিকিউ পদ্ধতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে প্রবল। এর আগে আমরা জানি যে নিবন্ধনের জন্য আমরা লিখিত পড়েছিলাম, কিন্তু এবার আমাদের পড়তে হবে শুধু এমসিকিউ। এমসিকিউ কিন্তু লেখ পড়তে হবে, কিন্তু আসলে এমসিকিউর জন্য শুধু এমসিকিউ মুখস্থ করলে কিন্তু আমাদের হবে না, তাহলে কিন্তু কমন পড়বে না। আমাদের বুদ্ধিমানের কাজ হলো যে এই নিবন্ধনের জন্য পদার্থবিজ্ঞান প্রভাষকের নিবন্ধনে ভালো করতে হলে যে সিলেবাসটা আছে, সিলেবাস বলতে 18তম যে সিলেবাসটা আছে সেই সিলেবাসই আমরা জানি যে পদার্থবিজ্ঞানের সিলেবাস যদি হালকা পরিবর্তন হয়, দেখা গেল যে অল্প একটু পরিবর্তন হবে, সর্বোচ্চ 5% কম বেশি অ্যাড হতে পারে বা সিলেবাস একটু বাড়তে পারে, কিন্তু সিলেবাস এমন না যে 100% পরিবর্তন হবে। সুতরাং আমাদের যেহেতু অল্প সময়, এবার সার্কুলার দেওয়ার পরে পরেই প্রাইমারির মতো যে নিয়োগটা সম্পূর্ণ করবে, শুধু রিটেন বলতে এমসিকিউ পার্টটাই হবে 200 মার্কের, 100 মার্কের অথবা 120 মার্ক বা এরকম একটা মার্কের, শুধু সাবজেক্টিক যে বিষয়ভিত্তিক মার্ক থাকবে সেজন্য। তাহলে আমরা পদার্থবিজ্ঞান প্রভাষক এবং প্রদর্শক সিলেবাস মোটামুটি সেম, এই জন্য এই দুইটার আমরা পরিস্থিতি একসাথে নিতে পারবো। তাহলে কেউ যদি মনে করে যে আমি প্রভাষকের সার্কুলার দেওয়ার পরে সিদ্ধান্ত চেঞ্জ করা যেতে পারে, যে কোনো একটাতে আমরা আবেদন করতে পারবো বা আবেদন করব। তাহলে আমরা এবার কি করব, যে কি পড়বো আসলে ভেক্টর অ্যানালাইসিস যদি আমরা দেখি, সেখান থেকে প্রথমে আসে ভেক্টর এবং স্কেলারের যে ধারণা। ভেক্টর এবং স্কেলারের যে ধারণা, এই টপিক যদি আমরা পড়তে চাই, তাহলে এই টপিক সম্পর্কে যত এমসিকিউ আছে পড়তে হবে। তার প্রথমে আগে আমাকে এখান থেকে এইটুকুর ভিতরে যে আমাদের থিওরি আছে, থিওরিটা পড়তে হবে প্রথমে। তাহলে থিওরিটা কি, তাহলে আমরা প্রথমে আগে প্রথমে অংশ পড়বো আমরা স্কেলার রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে সকল ভৌত রাশি কেবলমাত্র মান দ্বারা সম্পূর্ণ প্রকাশ করা যায়, কিন্তু এদের দিকের প্রয়োজন হয় না, তাদেরকে বলা হচ্ছে স্কেলার রাশি। এটা আমরা সবাই জানি। জাস্ট আমি এই অংশ নিয়ে আলোচনার প্রধান উদ্দেশ্য হলো যাতে সবাই আমরা এটা বুঝতে পারি যে আমাদের কিভাবে পড়তে হবে, জানা জিনিস কিভাবে পড়তে হবে এবং অজানা জিনিসও এই জানার মতো করে পড়বো। সেজন্য আমরা একটা জানা জিনিস নিয়ে আমরা আলোচনা শুরু করলাম। যে আলোচনা প্রথমে কি, যে আমাদের স্কেলার রাশি কাকে বলে। প্রকাশ করার জন্য শুধু মান দরকার, কিন্তু দিকের প্রয়োজন নেই। দিক আছে বা থাক বা না থাক এ সম্পর্কে আমাদের কোনো গুরুত্বপূর্ণ কোনো বিষয় না, বা আমাদের ভাবার কোনো দরকার নেই। যেমন ভর, টাইম, তাপমাত্রা, শক্তি। এখানে শক্তি বলতে সকল ধরনের শক্তি বোঝাবো। কাজ, সকল ধরনের কাজ। আমরা কাজ বলতে স্কেলার রাশি, শক্তি বলতে স্কেলার রাশি। দূরত্ব, দূরত্ব হলো স্কেলার রাশি, দ্রুতি হলো স্কেলার রাশি। তাহলে এই স্কেলার রাশির বৈশিষ্ট্যটা কি, যে কেবলমাত্র একটি সংখ্যা বা একক দ্বারা প্রকাশ করা যাবে, এর কোনো দিকের প্রয়োজন হবে না, সাধারণ যোগ বিয়োগ হবে। যেমন 5 মিটার দূরত্ব অতিক্রম করলো, যে 5 মিটার হলো, 5 আর 10 15 মিটার হলো। যেমন এখানে যদি আমরা তুলনা করি যে এ একটা টপিক থেকে এখান থেকে গেল 5 মিটার, এ থেকে গেল বিতে, বিতে গেল 5 মিটার, এবার বি থেকে সিতে আসলো 10 মিটার। তাহলে টোটাল কত হলো? 5 5 10, 10 মিটার। সরল সোজা হিসাব। যে দিক দিয়ে রাস্তা যাবে সেটাই হচ্ছে আমাদের দূরত্ব, এবং দূরত্ব হচ্ছে স্কেলার রাশি। আরও স্কেলার রাশি আছে, যেমন ঘনত্ব, আয়তন, ক্ষেত্রফল, শব্দের তীব্রতা, প্রাবল্য, তাপমাত্রা, আপেক্ষিক তাপ। যে কোনো তাপই স্কেলার রাশি। এই যে সুপ্ত তাপ, তাপ ধারণ ক্ষমতা, তড়িৎ প্রবাহ। এখানে আবার ক্ষমতা আমরা জানি, কাজ, ক্ষমতা, শক্তি, এগুলো স্কেলার রাশি। কাজ স্কেলার রাশি, ক্ষমতা স্কেলার রাশি, শক্তিও স্কেলার রাশি। প্রতিসরাঙ্ক, চার্জ, বিভব, রোধ, এগুলো হলো স্কেলার রাশি। এইটুকু আমাদের থিওরি পড়া হলো। এই থিওরি পড়ার পরে আমরা দেখবো যে আসলে আরেকটু দেখি যে ভেক্টর রাশি কাকে বলে। যে সকল ভৌত রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয় জানা দরকার, তাকে বলা হচ্ছে ভেক্টর রাশি। যেমন কি বল, বল হতে পারে, বেগ হতে পারে, সরণ হতে পারে। এখানে এটা নাই অবশ্য, সরণ, সরণ হলো ভেক্টর রাশি। সরণ ভেক্টর রাশি। যেমন এখানে বলছিলাম এ থেকে বি, বি থেকে সিতে আসলো, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট। তাহলে এ থেকে বি, এটা এখানে যদি 5 হয়, এটাও যদি 5 হয়, কিন্তু 5 5 10, এটা হলো দূরত্ব। আর যদি সরণ বলে তাহলে এই দিকে এ থেকে সি দূরত্ব হলো সরণ, এটা হলো ভেক্টর রাশি। কারণ এ থেকে সি ডিরেকশন বোঝাচ্ছি,
এই যে এখানে দেখো একটা বস্তু 5 মিটার উত্তর দিকে 5 মিটার পূর্ব দিকে গেল, মোট স্থানান্তর হলো 10 মিটার, কিন্তু মোট স্থানান্তর বা সরণ, এই সরণ হলো 10 মিটার কিন্তু নয়, এটা হলো যে 7.7 মিটার, যে এরকম মোট সরণ হলো বা স্থানান্তর হলো যে এ থেকে সিতে যে স্থানান্তর বা সরণ সেটাকে হবে 10 মিটার। তাহলে এই ভেক্টর রাশিগুলো কি? বল ভেক্টর রাশি, বেগ ভেক্টর রাশি, ত্বরণ ভেক্টর রাশি, ভরবেগ, বেগ দিয়ে যতগুলো রাশি আসবে সেগুলো ভেক্টর রাশি, বেগ দিয়ে ত্বরণ আসে সেজন্য ত্বরণে ভেক্টর রাশি, সরণ আসে বেগ থেকে, তার মানে এই যে সরণ থেকে আসে বেগ, বেগ ভেক্টর রাশি, আর বেগ থেকে ত্বরণ আসে ত্বরণ ভেক্টর রাশি, আবার বেগ বেগ থেকে ত্বরণ ভেক্টর, ত্বরণ থেকে বল আসে বল ভেক্টর রাশি, ডিসপ্লেসমেন্ট বা সরণ, হ্যাঁ, এগুলো হলো ভেক্টর রাশি। আমরা এগুলো একটু দেখব যে এগুলো হলো ভেক্টর রাশি। চুম্বক ক্ষেত্র হলো ভেক্টর রাশি, চুম্বক ক্ষেত্র দিক আছে সেজন্য এটা হবে ভেক্টর রাশি। তাহলে কি এটা কৌণিক বেগ, আমরা যে সকল বেগ সকল ধরনের ত্বরণ, টর্ক হলো বল থেকে আসে, সুতরাং এটা একটা ভেক্টর রাশি। কৌণিক ভরবেগও ভেক্টর রাশি। কেন্দ্রমুখী ত্বরণ, সকল ধরনের ত্বরণই ভেক্টর রাশি। সরণ ভেক্টর রাশি। বলের ঘাত, এটা বলের ঘাত ভেক্টর রাশি। বলের ভ্রামক ভেক্টর রাশি। চুম্বক ভ্রামক বা বল, এগুলো হলো বল সংক্রান্ত, এগুলো সবগুলোই ভেক্টর রাশি। এই যে এইটুকু যখন আমরা পড়লাম, এইটুকু পড়ার পরে নেক্সট স্টেজ হবে যে আমরা যতটুকু থিওরিটা পড়লাম এই থিওরি থেকে এমসিকিউ কি আসতে পারে। তারপরে এখানে বলবো যে এখানে যেন ইউনিভার্সিটি বিভিন্ন প্রশ্ন এসেছে এগুলো অ্যাডমিশনের, সে প্রশ্ন যে বলবিদ্যার বিভিন্ন ভৌত রাশিগুলো কি কি। ভৌত রাশি কি কি এখানে আমাদের কিন্তু সময় ভৌত রাশি, ঠিক আছে, কিন্তু বল, এই যে এখানে দেখবো যে সময় কিন্তু সরি, সময় কিন্তু স্কেলার রাশি, এটা মৌলিক রাশি, ঠিক আছে, মৌলিক ভৌত রাশি। কিন্তু বল কিন্তু ভেক্টর রাশি, ভর কিন্তু আবার স্কেলার রাশি, তার মৌলিক রাশি কিন্তু সবগুলো হলো না। এই বল কিন্তু ভেক্টর রাশি, এক্ষেত্রে বল এটাও ভেক্টর রাশি, এটাও বাদ, এক্ষেত্রে এই বল ভেক্টর রাশি। সুতরাং তাহলে কি হবে, এটা খ নম্বরটা বা বি নম্বরটা সঠিক, কারণ ভর, দৈর্ঘ্য এবং সময় তিনটাই স্কেলার রাশি। এই যে কোয়ান্টাম মূলত তিনটি মৌলিক রাশি ভিত্তিকে গঠিত হয়েছে, দেখেন ভর, দৈর্ঘ্য এবং সময়। কোনটি অদিক রাশি? অদিক বলতে স্কেলার রাশি, আমরা জানি কি ক্ষমতা স্কেলার রাশি। তার মানে এখানে ব্যাখ্যা যদি আমরা একটু পড়ি, যে অদিক রাশি বা স্কেলার রাশি হলো যে সকল রাশি যার মান প্রয়োজন দিকের প্রয়োজন হয় না। যেমন কি হতে পারে, ত্বরণ, বল, সরণ, এগুলো কিন্তু কি রাশি? ভেক্টর রাশি, দিক রাশি। আর ক্ষমতা কিন্তু কেবল মান দ্বারা প্রকাশ করা হয়, তাই এদের দিক নেই, এগুলো হলো অদিক রাশি বা স্কেলার রাশি। সুতরাং ক্ষমতা হচ্ছে স্কেলার রাশি। তল বা ক্ষেত্রফল, তল বা ক্ষেত্রফল এটাই স্কেলার রাশি। তল বা ক্ষেত্র শুধু মান দ্বারা প্রকাশ করা হয়, কিন্তু এর দিক থাকে না। এগুলোর যদি মান থাকে তবে দিক থাকে না, তাকে বলা হচ্ছে স্কেলার রাশি বা অদিক রাশি। তল ক্ষেত্র একটা স্কেলার রাশি। কিন্তু যদি আবার এখানে আমরা দেখবো যে একটু আগে দেখলাম যে চুম্বক ক্ষেত্র, এই যে এখানে আমরা কিন্তু দেখলাম, এটা মনে রাখতে হবে যে এই যে চুম্বক বা তড়িৎ ক্ষেত্র বা প্রাবল্য, এগুলো কিন্তু আবার এই যে চুম্বক ক্ষেত্র বা প্রাবল্য, এগুলো কিন্তু আবার ভেক্টর রাশি, কারণ এগুলো দিক আছে। আমরা ক্ষেত্র বলতে শুধু ক্ষেত্র বোঝাইছে, শুধু মানটা বোঝাইছে, এই জন্য এটা হলো স্কেলার রাশি। আর যদি এটা বলে যে তড়িৎ তলের ক্ষেত্র না বলে, বলে যদি চুম্বক ক্ষেত্র, তাহলে কিন্তু অবশ্যই ভেক্টর রাশি হবে, বা তড়িৎ ক্ষেত্র, তাহলে কিন্তু ভেক্টর রাশি হবে। তাহলে এখানে গেল যে ভেক্টর রাশি কি, ভেক্টর রাশি কোনটা, এখান থেকে আমরা জানি কাজ স্কেলার রাশি, ক্ষমতা স্কেলার রাশি। এই যে বেগ ভেক্টর রাশি মানে ভরবেগ ভেক্টর রাশি, তাহলে উত্তর হবে সি। কাজ, ক্ষমতা, শক্তি স্কেলার রাশি, ভরবেগ হলো ভেক্টর রাশি। এগুলো কিন্তু ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন বা অনেক সময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এগুলো। তারপরে কি ভেক্টর রাশি নয় কোনটি? ভেক্টর রাশি তাহলে নয় কোনটি হবে? ভেক্টর রাশি যদি বললাম চুম্বক প্রাবল্য বা চুম্বক ক্ষেত্র হলো ভেক্টর রাশি। ওজন মানে ডাব্লিউ ইজিক্যাল টু এম জি, এটা কিন্তু বল, এটাও কি ভেক্টর রাশি। ভরবেগ কি রাশি? ভেক্টর রাশি। তাহলে থাকে হলো চুম্বক প্রাবল্য বা চুম্বক বিভব, মানে সকল ধরনের বিভবই হলো স্কেলার রাশি, এই জন্য এটা স্কেলার রাশি। চুম্বক প্রাবল্য মান ও দিক দুটো আছে ভেক্টর রাশি। ওজন একটি বল বা দিক সহ, এটা ভেক্টর রাশি। ভরবেগ দিক সহ, এটাও একটা ভেক্টর রাশি। আর চুম্বক প্রাবল্য এর কেবল মান আছে, দিক থাকে না, স্কেলার রাশি। সুতরাং চুম্বক বিভব বা বৈদ্যুতিক বিভব হলো একটি ভেক্টর রাশি নয়, এটা একটা স্কেলার রাশি। নেক্সট আমরা যদি পড়ি যে সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য কি। যে আমরা কি জানি সরণ হলো কি রাশি হবে? সরণ হলো আমাদের সরণ হলো ভেক্টর রাশি, আর দূরত্ব হলো
স্কেলার রাশি। আমরা এই প্রশ্নগুলো এভাবে আমরা অবশ্যই পড়ব, থিওরি পড়ব, কিছু এমসিকিউ প্র্যাকটিস করব। এভাবে আমার পিডিএফ এবং আমাদের যে বই আসবে সেই বইটা এভাবে ব্যাখ্যা সহ, এবং যেগুলো কম ব্যাখ্যা সেগুলো কম ব্যাখ্যায় দেওয়া হবে, অথবা থিওরি যদি সুন্দরভাবে দেওয়া থাকলে তারপরে আর ব্যাখ্যা বেশি দেওয়ার প্রয়োজন হবে না। আমরা সেইভাবেই আমাদের বই বা পিডিএফগুলো সেট করব, তৈরি করার কাজ চলমান রয়েছে। আর যদি আমরা দেখি যে কয়েকটা সংজ্ঞা দেখি, আমরা জানি যে শূন্য ভেক্টর যার মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে, একক ভেক্টর যার মান একক একক ভেক্টর বলে। এগুলো আমাদের যে এগুলো আছে এগুলো আমরা পড়ে নেব। যেমন একটা ভেক্টরের সাথে অপর যদি বিপরীত ভেক্টর যোগ করা হয়, হ্যাঁ, তাহলে কিন্তু শূন্য হয়। আবার একক ভেক্টর ওই মান ওয়ান, এটা একটি দিক নির্দেশ করে, ওই ভেক্টরকে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করলে আমরা একক ভেক্টর পাই। এই যদি একটা একক ভেক্টর হয়, তাহলে এই ক্যাপিটাল এ ভেক্টরকে এর মান দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে কিন্তু আমরা এ ভেক্টর পাই। এগুলো একটু আমরা থিওরি পড়ে নেওয়ার পরে তারপরে হলো যে অবস্থান ভেক্টর, মূলবিন্দু, কোনো মূলবিন্দু প্রসঙ্গ কাঠামো মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান নির্ণয় করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয়। তা নেক্সট আছে ব্যতিহার ভেক্টর বা বিপরীত ভেক্টর। বিপরীত ভেক্টর হলো একটা ভেক্টর আর একটা ভেক্টর বিপরীত সংখ্যা। যেমন এখানে বলা আছে যে a ইজিক্যাল টু 7i, তাহলে b ইজিক্যাল টু হবে a ইজিক্যাল টু 7i, তাহলে b ইজিক্যাল টু কি হবে, এর বিপরীত ভেক্টর হতে হলে অবশ্যই 1/7i হতে হবে। এই যে তারা এর পরস্পরের বিপরীত ভেক্টর। এই সংখ্যাগুলো আমরা একটু যখন পড়ব তখন এগুলো আমরা সহজেই পারবো। নেক্সট আছে আমাদের আয়তাকার ভেক্টর, আয়তাকার একক ভেক্টর। ত্রিমাত্রিক স্থানাঙ্ক x অক্ষ বরাবর আমাদের i, y অক্ষ বরাবর j এবং z অক্ষ বরাবর k দ্বারা প্রকাশ করা হয়। এগুলো i j k কে আয়তাকার একক ভেক্টর বলা হয়। x হচ্ছে x অক্ষ বরাবর, j হচ্ছে y অক্ষ বরাবর, z হচ্ছে k ভেক্টর। এভাবে যদি আমরা এই থিওরিটা পড়লাম, কয়েকটা সংজ্ঞা বললাম, এবার সংজ্ঞার উপর আমরা এমসিকিউ, এই যে এভাবে আমরা এমসিকিউ গুলো পড়ব। যে ভেক্টরের মান শূন্য তাকে কি বলা হবে, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। আর যে ভেক্টর মান শূন্য নেই এমন ভেক্টর দিয়ে ভাগ করলে ওই ভেক্টরকে অন্য কোনো ভেক্টর মানে ওই ভেক্টরের মান দ্বারা ভাগ করব, যদি অবশ্যই ভেক্টরের মান শূন্য হওয়া যাবে না, সেই ভেক্টরকে বলবো আমরা একক ভেক্টর। নেক্সট, যে মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকারী ভেক্টরকে কি ভেক্টর বলে? মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর পি এর অবস্থান নির্দেশকারী ভেক্টরকে বলা হবে অবস্থান ভেক্টর। এভাবে আমাদের দেখুন লেখা আছে a ইজিক্যাল টু 7i, b ইজিক্যাল 1/i হলে e আর b এর মধ্যে কি হবে? e আর b কিন্তু বিপরীত ভেক্টর কিন্তু হবে না, এটা হলো বিপরীত ভেক্টর, এটা মনে রাখা লাগবে। খ নম্বর উত্তর হবে। এভাবে যদি আমরা এই ব্যাখ্যা সহ যদি আমরা এগুলো পড়ি, কিন্তু অবশ্যই এখানে আরেকটা প্রশ্ন যে 7i এই 1/7i এর মধ্যে সম্পর্ক কিন্তু এই ভেক্টর আর একটা ভেক্টর বিপরীত ভেক্টর, এরা কিন্তু পরস্পরের সমান্তরাল, কারণ এখানে কিন্তু একটা স্কেলার রাশি পার্থক্য। এই যে এটা হলো স্কেলার রাশি 7i, একটা ভেক্টরকে যদি আমরা অন্য ভেক্টর দিয়ে গুণ বা যোগ বিয়োগ করি তাহলে যে নতুন ভেক্টর উৎপন্ন হয় সেটা হলো আমাদের প্রথম ভেক্টরের সমান্তরাল ভেক্টর। আরটা আছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা x অক্ষ z অক্ষ বরাবর ব্যবহৃত ভেক্টর হলো i j k হবে। এই যে এটাতে একটু ব্যাখ্যাতেও ছিল, এখানেও আছে। তাহলে এগুলো আমাদের এভাবে যদি আমরা পড়ি ইনশাআল্লাহ মোটামুটি একটা ভালো যে প্রশ্নে আসুক, যেমন আমি 49 অতি অল্প সময় যে পিডিএফ তৈরি করছিলাম, পিডিএফ ভিতরে প্রায় 90% প্লাস কমন এসেছিল, সবাই আপনারা জানেন, আমি গ্রুপে দিয়েছি, এটা লিঙ্ক সহ প্রুফ সহ দিয়েছি। তাহলে আমি যদি এবারে একটু যথেষ্ট পরিমাণ সময় পাবো এই নিবন্ধনের জন্য, তাহলে ইনশাআল্লাহ আশা করি যে 90+ কমন থাকবে আমার পিডিএফ এবং আমার বই থেকে। তবে বর্তমানে চলমান যে কোর্সগুলো আছে, যে ভৌত অনেকে দেখা গেল যে ক্লাস করার সময় নেই বা ক্লাস করতে ইচ্ছুক না, শুধু আমাদের পরীক্ষা দিতে ইচ্ছুক বা পিডিএফ সহই পরীক্ষা দিতে ইচ্ছুক, তাদের জন্য আমরা সহকারী শিক্ষক যে ভৌত বিজ্ঞানের জন্য এক্সাম বেসের প্রধান ফ্যাসিলিটি হচ্ছে এখানে 200 মার্কেরই পরীক্ষা হবে, আর পিডিএফ শুধু দেওয়া হবে আমাদের যে সাবজেক্টিভ বা বিষয় ভিত্তিকের উপর। পদার্থবিজ্ঞানের এই যে ভৌত বিজ্ঞান জেনারেল অংশ এবং ভৌত বিজ্ঞানের জন্য উভয় পাঠ পরীক্ষা হবে, শুধু এক্সাম ব্যাচ প্লাস পিডিএফ পাবেন 300 টাকা। এটা পরীক্ষার আগ পর্যন্ত চলতে থাকবে এবং পরীক্ষা যদি আরও 1 মাস দিয়ে দিতে যায় তাহলে পরীক্ষা একের পর এক চলতেই থাকবে, মানে রিভিশন আকারে। যেমন এখন যারা পুরাতন অনেক আগে ভর্তি হচ্ছে তারা একবার লিখিত আকারে প্রস্তুতি নিয়েছে, এবার এখন তারা এমসিকিউ আকারে প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছে। একবার ভর্তি হলে আপনার পরীক্ষা না হওয়া পর্যন্ত সুযোগ পাবেন, এমন না যে একবার শেষ হলো আর পাবেন না, এমন না, বারবার আপনি নতুন ব্যাচের সাথে অ্যাড হয়ে আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন, কন্টিনিউ করতে পারবেন। তাহলে আমাদের
এইভাবে কোনোভাবে পদার্থবিজ্ঞান প্রভাষকের একই এক্সাম ব্যাচ আছে, এটারও 300 টাকা, 200 মার্কের যদি নেওয়া হবে। আবার রসায়নে অনেকে রসায়নে প্রভাষকের জন্য এক্সাম পরীক্ষা দিতে চায়, সেটারও একটা ব্যাচ তৈরি হয়েছে, চাইলে আপনি সেখানেও অ্যাড হতে পারবেন। সেখানেও কিছু কিছু যে অনার্সের লেভেলের কিছু পিডিএফ দেওয়া হবে এবং নিজে বই থেকে আপনাকে পড়তে হবে, প্লাস আমি কিছু পিডিএফ দেব, সেই পিডিএফ থেকেও আপনি পড়ে হেল্প পাবেন ইনশাল্লাহ। তারপরে ভৌত বিজ্ঞান যদি আপনি মনে করেন যে না আমার শুধু এক্সাম দেওয়া হবে না, ক্লাস লাগবে, তাহলে ক্লাস প্লাস এক্সাম মাত্র 1000 টাকা আপনি এখানে ভর্তি হতে পারবেন। এখানেও শুধু বিষয়ভিত্তিক কিন্তু ক্লাস হবে। আমাদের অনেকে বলে জেনারেলে ক্লাস হবে না, জেনারেলে কোনো ক্লাস হবে না, শুধু এক্সাম হবে। এটা কমন এক্সাম, সব ব্যাচের সাথে একই জেনারেল এক্সামগুলো হবে। এটা নিবন্ধন সিলেবাস কে ভিত্তি করে এক্সামগুলো নেওয়া শুরু হয়েছে। মোটামুটি দুইটা মনে পরীক্ষা নেওয়া হয়েছে, আরও রুটিন সহ অনুসারে পরীক্ষা চলতেই থাকবে। তারপরে আছে পদার্থবিজ্ঞান প্রভাষক, যেটা আজকে আলোচনা করলাম যে অনেকে ক্লাস করার প্রয়োজন। আর মনে রাখবো যে কিন্তু পদার্থবিজ্ঞান প্রভাষক বা অন্য আগের মতো অত বেশি পোস্ট ফাঁকা থাকবে না, কম পোস্ট ফাঁকা থাকবে, কম্পিটিশন বেশি হবে। যেহেতু এবার বিসিএস এর নিবন্ধনটা বিসিএস এর আদলে হবে, স্পেশাল বিসিএস 49 যেভাবে হয়েছে পিলি প্লাস ভাইভা দিয়ে পরীক্ষা, সুতরাং একটু কম্পিটিশন তো একটু বেশি হবে, কারণ এমসিকিউ পরীক্ষায় সবাই দেবে। বিশেষ করে যারা বিসিএস এবার দিয়েছে তারা কিন্তু এবার কম্পিটিশন খুবই চূড়ান্ত লেভেলে আছে প্রিপারেশনের। সুতরাং এবার চাকরি পেতে হলে অনেকে ভালোভাবে পড়তে হবে। সবাইকে ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট দিন। আর যারা ভর্তি হবেন তারা আমার নম্বর দেওয়া আছে, আমার নম্বরে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কল করতে পারেন, অথবা আমার নম্বরটা অবশ্যই এখানে ভিডিওর নিচেও আপনারা পাবেন, সেখান থেকে কল করতে পারেন, অথবা গ্রুপে আছে সেখান থেকে কল করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।